খরচ হয়ে গিয়েছে তো 5ই অগাস্টের জঙ্গি হামলায়, একটু উঠিয়ে নিতে হবে না? আদম পাচার করতেও ছাড় দেয়নি ইউনূস। ঠিকই শুনছেন, কেউ কোনো প্রশ্ন করছে না যে ইউনূস তুই যে 666 কোটি টাকা কর দিচ্ছিস না, এই টাকাটা তো আমার রে। কেউ প্রশ্ন করছে না। ইউনূস নিজে যেমন চেরাগে ঘষে তার অর্থগুলো বের করে নিচ্ছে, কর মৌকুফের নামে এই ম্যাটিকুলাস ডিজাইনের জঙ্গি হামলাতে খরচ হওয়া সমস্ত অর্থ উঠিয়ে নিচ্ছে, একইভাবে তার সাঙ্গু পাঙ্গুদেরকে দিয়েও এই চেরাগের কেরামতি দেখাচ্ছে। ক্ষমতা দখলের পরপর ইউনূস গ্রামীণ ব্যাংকের 5 বছরের কর অব্যাহত দিয়েছে 2029 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ গ্রামীণ ব্যাংকে কোনো কর দিতে হবে না, লাভ করবে, প্রফিট করবে, একটি পয়সাও রাষ্ট্র পাবে না। এরপর 666 কোটি টাকা গ্রামীণ কল্যাণের, যেটা সে চেয়ারম্যান, অর্থাৎ ইউনূস গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান, 666 কোটি প্লাস টাকা সে কর দেয়নি। ক্ষমতা দখলের পরপর এই আদালতের রায় কমপ্লিটলি পৌঁছে দিয়েছে। কেউ কোনো প্রশ্ন করছে না যে ইউনূস তুই যে 666 কোটি টাকা কর দিচ্ছিস না, এই টাকাটা তো আমার রে। কেউ প্রশ্ন করছে না। প্রশ্ন করার কেউ নেই, প্রশ্ন করলেই তাকে জেলে পুরে দেওয়া হবে। এই ছাড়া তার যত পরিচিত লোকজন আছে, যারা গ্রামীণ ব্যাংক, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিকম, বিভিন্ন জায়গাতে তার সাথে দীর্ঘ সময় এই অর্থ লোপাটের সাথে ছিল, যেমন মোহাম্মদ আশরাফুল হাসান, নূরজাহান বেগম, SM শাহজাহান, প্রত্যেককে সে কোনো না কোনো প্রজেক্ট পাইয়ে দিয়েছে। বলা হয়ে থাকে মোহাম্মদ আশরাফুল হাসান ইউনূসের যত রকমের টাকার ধান্দা, যত রকমের অর্থ লোপাট, সেটা হ্যান্ডেল করে মোহাম্মদ আশরাফুল। এই মোহাম্মদ আশরাফুল, যার নেতৃত্বে কয়েকদিন আগে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়েছে, ইউনূস পেছন থেকে কাজ করেছে। এত এত ইউনিভার্সিটির আবেদন কেউ পাচ্ছে না, কিন্তু ইউনূস তার গ্রামীণ সংস্থা গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়ে গেছে। শুধু গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়েছে, PSP সুবিধাও পেয়েছে। আপনারা নগদ, বিকাশ এসব সার্ভিস দেখেন না, ডিজিটাল ওয়ালেট, ঠিক এরকম ডিজিটাল ওয়ালেট সার্ভিসের অনুমোদন বাগিয়ে নিয়ে গেছে। দৃশ্যপটে কে? ইউনূসের টাকা পয়সার প্রধান টাকা পয়সার সমন্বয়কারী মোহাম্মদ আশরাফুল হাসান আবারও সে দৃশ্যপটে হাজির। অর্থাৎ এখন এই ডিজিটাল ওয়ালেটের নামে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য। আদম পাচার করতেও ছাড় দেয়নি ইউনূস। ঠিকই শুনছেন, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামের একটি সার্ভিস শুরু করেছে। না, সার্ভিস আলম নয়, এটা হচ্ছে আদম পাচার সার্ভিস। অর্থাৎ বিদেশে জনশক্তি নাকি রপ্তানি করবে, এটার জন্য লাইসেন্স পেয়েছে। লোকজন বলছে, মানুষ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে কথা উঠছে যে এই জনশক্তি কোম্পানির নামে যারা যারা এই মাস্টার মাইন্ড ছিল, যারা যারা এই জঙ্গি হামলা করেছে 5ই আগস্টের আগে পরে, তাদেরকে সেফলি দেশের বাইরে বার করে নিবে এবং এর জন্য লক্ষ লক্ষ কোটি টাকা বিভিন্ন রকমের ফিজের নামে অর্থ লোপাট করে দেশের বাইরে অর্থ পাচার করবে। বাইরের ওয়েবসাইট অনুযায়ী তাদের এই এমপ্লয়মেন্ট সার্ভিস, এই জনশক্তি রপ্তানি সার্ভিসের লাইসেন্স নাম্বার হচ্ছে 2806। অর্থাৎ আদম পাচার থেকেও গ্রামীণকে ছাড়া গেল না। এরপর এসেছে হসপিটাল সার্ভিস। গ্রামীণ টেলিকম কি অদ্ভুত ভাবে হিন্দুদের জমি দখল করেছে। গ্রামীণ টেলিকম এর আগে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হিন্দুদের জমি দখল করেছে। স্ক্রিনে আপনারা দেখতে পারবেন যে দলিলটি, সেটা হচ্ছে যে প্রচুর জমি কেনার দলিল। এখানে সবার নামই আমরা দেখতে পাচ্ছি, সবাই মোটামুটি হিন্দু ধর্মাবলম্বী বলেই তো মনে হচ্ছে। এদের জমি দখল করে 9 বিঘা জমির ওপর একটি হাসপাতাল তৈরির অনুমোদন পেয়ে গেছে। রাজুক 8 তলা 500 শয্যা বিশিষ্ট একটা হাসপাতালের অনুমোদন দিয়েছে। অথচ দিনের পর দিন গ্রামীণের যে হেলথ সার্ভিস, এটা ছিল একটি অলাভজনক প্রতিষ্ঠান। কিন্তু লাইসেন্স পেতে তো সমস্যা নাই, কারণ মহাজন এখন ক্ষমতাতে। শুধু কি এগুলো? শ্রম আইনে 6 মাসের জেল হয়েছে, সেটা মকুফ হয়েছে।
গ্রামীণ দই নামে একটি প্রোডাক্ট ছেড়েছিল ইউনূস, সেখানে ভেজাল দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার আইনে মামলা হয়েছিল, সেটিও গায়েব। শ্রমিকদের পাওনা টাকা না দেওয়ার কারণে মামলা হয়েছে, তাদের টাকা লোপাট করেছে, সেগুলো গায়েব। শত শত মামলা গায়েব, হাজার হাজার কোটি টাকা দিতে হচ্ছে না, কিন্তু মানুষ প্রশ্ন করছে না। এই ছাড়াও আগেই বলেছি ইউনূসের ঘনিষ্ঠ জনরা নানান রকমের পদ পেয়েছে, যেমন তার ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীর, মোহাম্মদ ইব্রাহিমের ছেলে, তাকে ডেপুটি প্রেস সচিব করেছে। এর আগের একটি পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে গ্রামীণ ব্যাংকের এমডি থাকা অবস্থাতে তার বাবার প্রতিষ্ঠান, যেখানে সে নিজেও শেয়ার হোল্ডার, সেই প্যাকেজিং কর্পোরেশন লিমিটেডকে সমস্ত রকমের প্রকাশনার দায়িত্ব পাইয়ে দিয়েছিল। ইউনূস নিজে যেমন চেরাগে ঘষে তার অর্থগুলো বের করে নিচ্ছে, কর মৌকুফের নামে এই ম্যাটিকুলাস ডিজাইনের জঙ্গি হামলাতে খরচ হওয়া সমস্ত অর্থ উঠিয়ে নিচ্ছে, একইভাবে তার সাঙ্গু পাঙ্গুদেরকে দিয়েও এই চেরাগের কেরামতি দেখাচ্ছে। আমাদের দেশে একটি কথা বলে যে মারে একটু নেড়ে চেড়ে দে, লুটে পুটে খাই, কিংবা আরেকটি কথা বলে সরকারি মাল দরিয়ামে ডাল। ওই লুটে পুটে দরিয়াতে ঢালা হচ্ছে না, পকেটে ঢালা হচ্ছে। সাধারণ মানুষ এগুলো দেখছে, বুঝতে পারছে কিনা আমি তো জানি না। সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ এই 5ই আগস্টের জঙ্গি হামলা বুঝতে বুঝতেই তো তাদের অনেক সময় চলে গেছে, কিন্তু এই সাধারণ মানুষের হক, তাদের প্রাপ্য ট্যাক্সকে ফাঁকি দিয়ে ইউনূস যে এই লুটপাট করে চলেছে, সেই ভয়েস কোথায়, সেই প্রতিবাদ কোথায়? প্রতিবাদও মানুষ করছে না ভয়ে। প্রতিবাদ করলেই জেল, জুলুম, বাড়ি পুড়িয়ে দেবে, বাড়ি ভেঙে দেবে, আওয়ামী লীগ করেন এই অপবাদ দিয়ে আপনাকে হত্যা করতেও দ্বিধা করবে না। সুতরাং দেশ এই হরিলুটের কবলে পড়েছে, আর এক অদ্ভুত আলাদিনের চেরাগ নয়, ইউনূসের চেরাগের মধ্যে পড়েছে। যেদিন এই জনগণ বুঝবে বা প্রতিবাদ হয়তো বা করতে যাবে, সেদিন পিছনে ফিরে দেখবে এবং বলবে আমাদের তো সর্বনাশ হয়ে গেছে। রোমে আমরা দেখতে পাই যে আমেরিকা ঠিক কিভাবে টেক ওভার করেছে যে প্রো আমেরিকান প্রোপাগান্ডাগুলো চালানোর জন্য। এই টেক ওভারের ক্ষেত্রে তারা এও বলছে যে রিপোর্টারদেরকে কেনা অনেক সহজ নিউজপেপার কেনার থেকে। আমরা এই সময় এসে সেগুলোর প্রত্যেকটা লক্ষণ বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাই। আমেরিকা তার পঞ্চম পদ্ধতি যেটা চালায় কোনো দেশের সরকারকে উৎখাত করবার জন্য, সেটি হচ্ছে পাবলিক ক্যাউস বা পাবলিকের একটা আতঙ্ক তৈরি করবার জন্য। ধরা যাক যে একটি দেশে জনগণ কোনো একটা দ্রব্যমূল্যের দামের কারণে ক্ষিপ্ত হয়ে উঠলো, কোনো একটা পার্টিকুলার ঘটনার কারণে রাস্তায় নেমে আসলো। যেমন ধরা যাক কোটা আন্দোলনের কথা, বাংলাদেশে নিরাপদ সড়ক আন্দোলনের কথা। এই আন্দোলন বা এই বক্তব্যগুলো কিন্তু খুব সোজা একটা বক্তব্য ছিল, সরকারের সাথে কথা বলে সরকারকে স্মারকলিপি দিয়ে নানানভাবে আলোচনা করা যেত। কিন্তু এই পুরো জিনিসটাকে একটা মবের মতো রাস্তার মধ্যে জনগণকে নামিয়ে নিয়ে আসার পেছনে অনেক বড় বড় ব্যক্তি সংগঠনের হাত থাকে। আমরা অতীতে দেখতে পেয়েছি ইরানের মোসাদ্দেককে কিভাবে তার সরকার থেকে উৎখাত করা হয়েছিল। সেই সময়টাতে মোসাদ্দেক যা করেছিলেন সেটি হচ্ছে তার দেশের যে তেল সম্পদগুলো আছে, যে তেলের খনিগুলো যেগুলো ছিল, সেগুলোকে তিনি রাষ্ট্রীয়করণ করেছিল, যেটি মার্কিন এবং যুক্তরাজ্যের স্বার্থের বিপরীতে যায়। ফলে এই দুই দেশ মিলেই মোসাদ্দেককে উৎখাত করে এবং সারাটি জীবন মোসাদ্দেককে হাউস অ্যারেস্ট থাকতে হয়। এই যে আমি 5টি পদ্ধতির কথা বললাম, আপনি যদি তাকিয়ে দেখেন সবগুলো পদ্ধতি এখানে অবলম্বন করা হচ্ছে। 1 নাম্বার, সেখানে বিরোধী দলগুলোকে ফান্ডিং করা হচ্ছে, দ্রব্যমূল্যের নানাবিধ সিন্ডিকেট, নানাবিধ বৃদ্ধি, এগুলো সবকিছু মিলে একটা পাবলিক ক্যাউস তৈরি করা। ওই যে 3 নাম্বার বলেছিলাম যে ইকোনমিক ক্রাইসিস তৈরি করা, একই সাথে তারা ইকোনমিক ক্রাইসিসও তৈরি করবার চেষ্টায় আছে। এরপরে মিডিয়া কু। আপনারা জানেন যে বাংলাদেশে এই সিআই এর এজেন্ট, এরকম মিডিয়া কারা, কিংবা দেশের বাইরে থাকে তারা কারা যারা এই মিডিয়া কুর সাথে জড়িত। এই মিডিয়া কুর ক্ষেত্রে বাইরের কোনো এনজিও কে ফান্ডিং করে তার মাধ্যমে অন্য কোনো মিডিয়াকে সমর্থন করা, যেমন হচ্ছে ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি। সবাই জানে যে এটি একটি সিআই এর সিস্টার কনসার্ন। এই অর্গানাইজেশনের মাধ্যমে তারা নেত্র নিউজ তৈরি করে সুইডেন থেকে তাসলিম খলিল, তারপর ডেভিড বার্গম্যান, এদের মাধ্যমে কিভাবে আমাদের দেশের বিভিন্ন বিষয়ে আপনার মিথ্যা তথ্য, প্রোপাগান্ডা, মিথ্যা ডকুমেন্টারি, মিথ্যা যা যা আছে সেটি করে একটি পাবলিক ক্যাওস তৈরি করতে চাচ্ছে। এই 5টি পদ্ধতি নানানভাবে তারা উল্টে পাল্টে এই দেশে তারা চালাতে চায়। কিন্তু প্রশ্ন আসছে, এর বাইরে কি তাদের অন্য কোনো অপশনস রয়েছে? উত্তর হচ্ছে
আছে। কে তাদের সেই অপশনের ভেতরে আমার কাছে যেসব নাম এসেছে তাদের মধ্যে দুজনের নাম উল্লেখযোগ্য। একজন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আরেকজন হোসেন জিলুর রহমান। বলা হচ্ছে যে আমেরিকা পেছন থেকে নানানভাবে এই দুজনকে প্রস্তুত করছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে আমরা বেশ কিছু মুভমেন্ট সাম্প্রতিক সময় লক্ষ্য করেছি। আপনি কি লক্ষ্য করেছেন হঠাৎ করে ওয়াশিংটন পোস্টের প্রথম পাতাতে বিজ্ঞাপন দিয়ে সেখানে পৃথিবীর গণ্যমান্য 40 জন ব্যক্তিদেরকে দিয়ে সে লিখিয়েছে সরকার যাতে তাকে বদার না করে, সরকার যাতে কোনো বিষয়ে চাপ না দেয়, সরকার যাতে তাকে কোনো কিছু নিয়ে প্রশ্নবিদ্ধ না করে, কারণ সে একজন নোবেল লরিয়ট ব্লা 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 ব্লা। আপনারা কখনো শুনেছেন যে একজন সুস্থ মানুষ বিজ্ঞাপন দিয়ে বলে, যে মানসিকভাবে ভারসাম্য আছে বা সুস্থ আছেন, তিনি কখনো বলেন যে আমি একজন ভালো মানুষ, আমাকে যাতে কোনোভাবে কেউ কিছু না বলে, এইভাবে 40-50 জনের রেফারেন্স দিয়ে একটা চিঠি বিজ্ঞাপন আকারে প্রকাশ করা কখনো দেখেননি। এই যে আলোচনায় আসা, এই যে সরকারকে এগুলো করে একটা কর্নার করা, এটা বোঝানো যে সরকার তাকে বদার করবে বা করছে বা করার সম্ভাবনা আছে, এটাই আমেরিকান প্ল্যান। একটা লোক কর ফাঁকি দিয়েছে, একটা লোক অন্যায় করেছে নানানভাবে, সেই লোকটি বিদেশের প্রভাব ব্যবহার করছে এবং সিআইএ সেখানে অপারেট করছে এটা চিন্তা করে যে এই লোকগুলোর সমন্বয়ে তারা একটা অপশন রেখেছে, যদি একটা ক্যাওস এই দেশে তৈরি হয় পলিটিক্যালি, তাহলে তাদেরকে যাতে করে এই পুতুল সরকারের মতো, অর্থাৎ আফগানিস্তানের কারজাই সরকারের মতো এখানে বসিয়ে দিতে পারে। আর এখানে বসিয়ে দিতে পারলেই আমেরিকা যে সাবমেরিন বেইসের কথা চিন্তা করছে, সেন্ট মার্টিনসে তাদের যে সামরিক বেইসের কথা চিন্তা করছে, কিংবা কোয়াডে বাংলাদেশ যে যাচ্ছে না, কিংবা আমেরিকান বিভিন্ন স্বার্থের ক্ষেত্রে বাংলাদেশ যে অনীহা প্রকাশ করেছে বা এই সরকারের মাধ্যমে, সেটিকে ফয়েল করে দেওয়া যেতে পারে এবং আমেরিকা ওই তত্ত্বাবধায়ক সরকার, মানে তাদের পছন্দের কারজাই সরকার যদি আনতে পারে, তাহলে তাদের সমস্ত আশা পূরণ হয়।